বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আজকের ক্লাস। আজকে আমি এসএসসি পরীক্ষার্থীদের জন্য সাধারণ গণিত বইয়ের পরিমিতি অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি এসেছিল ময়মনসিংহ বোর্ড 2024 সালে। উদ্দীপক হিসেবে ছিল একটি আয়তাকার ঘনবস্তু 48 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট ভূমির উপর দণ্ডায়মান, এর উচ্চতা 3 মিটার এবং কর্ণের দৈর্ঘ্য 13 মিটার। ক প্রশ্ন হলো একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 19 সেন্টিমিটার ও 20 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। মানে একটা ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আর ওই বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে 45 ডিগ্রি, তাহলে ওই ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে সেটাই নির্ণয় করতে বলছে। খ প্রশ্ন হলো ঘনবস্তুটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। মানে ওই আয়তাকার ঘনবস্তু উদ্দীপকে যেটা আছে ওই আয়তাকার ঘনবস্তুটির দৈর্ঘ্য কত এবং প্রস্থ কত সেটা চাইছে। গ প্রশ্ন হলো ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্যকে বাইরের ব্যাস, উচ্চতাকে ভিতরের ব্যাস ধরে 5 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট লোহার পাইপ তৈরি করা হলো। প্রতি ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম হলে পাইপের লোহার ওজন নির্ণয় করো। মানে একটা পাইপ তৈরি করা হবে, ওই লোহার পাইপের বাইরের এবং ভিতরের ব্যাস, বাইরের ব্যাস হবে ওই আয়তাকার ঘনবস্তুটির কর্ণের দৈর্ঘ্যের সমান এবং ভিতরের ব্যাস, ওই লোহার পাইপের ভিতরের ব্যাস হবে ওই আয়তাকার ঘনবস্তুটির উচ্চতার সমান। আর পাইপের উচ্চতা হবে 5 সেন্টিমিটার এবং প্রতি 1 গ্রাম এক ঘন সেন্টিমিটার লোহার ওজন যদি 7.2 গ্রাম হয়, তাহলে ওই যে পরিমাণ লোহা দিয়ে ওই পাইপ তৈরি করা হয়েছে ওই পাইপের ওজন কত গ্রাম হবে, ওইটা আমরা গ্রামেও বের করতে পারি অথবা গ্রাম থেকে কিলোগ্রামেও নিয়ে আসতে পারি। এই হচ্ছে প্রশ্ন। তো চলো শুরু করা যাক ক প্রশ্নের সমাধান। একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 19 সেন্টিমিটার ও 20 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ, তার মানে ওই বাহু দুইটার অন্তর্ভুক্ত কোণ। তার মানে বোঝা গেল যে একটা ত্রিভুজ, মনে করো এই আমি একটা ত্রিভুজ আঁকলাম, ত্রিভুজটা যেমনই হোক ত্রিভুজ, এই ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য একটি হবে 19 সেন্টিমিটার আর একটি হলো 20 সেন্টিমিটার। আচ্ছা, ধরে নিলাম যে এই বাহুর দৈর্ঘ্য হলো 19, এটা হলো 19 সেন্টিমিটার আর এই বাহু হলো 20 সেন্টিমিটার। আর এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ বলতে এই কোণটাকে বোঝাচ্ছে। এই অন্তর্ভুক্ত কোণের পরিমাণ যদি হয় 45 ডিগ্রি, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে। এখন এই যে বাহু দুটো আমি ধরলাম, এই বাহুটা 19 সেন্টিমিটার আর এই বাহুটাকে ধরলাম 20 সেন্টিমিটার। এখন তোমরা যদি মনে করো যে আমি এই বাহুটাকে 19 সেন্টিমিটার আর এইটাকে ধরবো 20 সেন্টিমিটার, ধরতে পারো, নো প্রবলেম। অথবা তুমি যদি মনে করো যে এই বাহুটাকে আমি 19 সেন্টিমিটার মনে করবো, এটা 20 সেন্টিমিটার ধরতে পারো। এটাকে তুমি 19 সেন্টিমিটার ধরতে পারো, এটাকে 20 সেন্টিমিটার ধরতে পারো। যে কোনো দুইটা বাহু, ত্রিভুজের তিনটা বাহুর মধ্যে যে কোনো দুইটা বাহুকে, একটাকে 19 একটাকে 20 সেন্টিমিটার ধরতে হবে আর ওই বাহু দুইটার অন্তর্ভুক্ত কোণ হবে 45 ডিগ্রি। তাহলে ওই ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে। আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রটা জানি যে এই বাহুটাকে যদি আমরা এ মনে করি আর এই বাহুটাকে যদি আমরা বি মনে করি আর এটার অন্তর্ভুক্ত কোণ, এই কোণটাকে যদি আমরা থিটা কোণ মনে করি, এই কোণটাকে যদি আমরা থিটা কোণ মনে করি, তাহলে ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে হাফ এ বি। মানে আরেকটা ত্রিভুজ আঁকি আমি, এই একটা ত্রিভুজ আর কি। তো এই ত্রিভুজের মনে করো এই বাহুটাকে আমি এ ধরছি আর এই বাহুর দৈর্ঘ্যটাকে বি ধরছি আর এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ থিটা যদি হয়, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা হলো হাফ এ বি সাইন থিটা। অর্থাৎ হাফ মানে এ ইন্টু বি, মানে এই বাহুর দৈর্ঘ্য যতটুকু তার সাথে গুণ এই বাহুর দৈর্ঘ্য, তার সাথে গুণ সাইন থিটা বলতে এই কোণটার পরিমাণ দেওয়া আছে 45 ডিগ্রি, থিটার জায়গায় বসবে 45 ডিগ্রি, এর জায়গায় বসবে 19, বি এর জায়গায় বসবে 20, এই কাজ। তো দেখো এখন আমরা ধরে নিব আর কি, যে মনে করি বা ধরি ক, মনে করি ত্রিভুজটির দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে
এ ইকুয়াল 19 সেন্টিমিটার ও বি ইকুয়াল 20 সেন্টিমিটার এবং এদের বলতে ওই বাহু দুটির অন্তর্ভুক্ত কোণটাকে ধরলাম থিটা, এই কোণের পরিমাণ হলো 45 ডিগ্রি। তাহলে অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল হাফ AB সাইন থিটা। তাহলে আমরা এর জায়গায় এর মান বসাই দেব, বি এর জায়গায় বি এর মান বসাই দেব, সাইন থিটার জায়গায় 45 ডিগ্রি। দেখো হাফ ইন্টু 19 ইন্টু 20 ইন্টু সাইন থিটা মানে 45 ডিগ্রি। আচ্ছা, এখন আমরা এই 20 আর 2 মানে 20 এবং 2 কাটাকাটি করতে পারি। 2 দিয়ে কাটলে 10 দুগুণী 20, 10 হবে এখানে। 10 আর 19 গুণ করলে কত হবে? 190, 190 ইন্টু সাইন 45 ডিগ্রির মান আমরা জানি 1/√2। আচ্ছা, তার মানে 190কে 190 ভাগ √2, বিষয়টা এরকম আর কি। 1-এর সাথে এটা উপরের সঙ্গে উপরে গুণ হয়, 190 ডিভাইডেড বাই √2। তো এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, 190 ডিভাইডেড বাই √2 ইকুয়াল 134.35। একক হবে ঘন না ক্ষেত্রফল, যেহেতু বর্গ সেন্টিমিটার, এই হলো ক প্রশ্নের সমাধান। ওই ত্রিভুজটির ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার পেয়ে গেলাম। তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ। এখন চলে যাব খ প্রশ্নে। খ প্রশ্ন ছিল যে ঘনবস্তুটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। ওই আয়তাকার ঘনবস্তু, যে ঘনবস্তুর কথা বলা আছে উদ্দীপকে, ওই আয়তাকার ওই ঘনবস্তুটি দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে হবে। দেখো বিষয়টা বুঝতে হবে আগে। আয়তাকার ঘনবস্তুটি কি আছে? 48 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট ভূমির উপর দণ্ডায়মান। মানে একটা আয়তাকার ঘনবস্তু কেমন হয়? আমি যদি একটু চিত্র এঁকে বোঝানোর চেষ্টা করি, তাহলে মনে করো এই হলো একটা আয়তাকার ঘনবস্তু, এই হচ্ছে একটা আয়তাকার ঘনবস্তু। এই আয়তাকার ঘনবস্তুটি ভূমির উপর দণ্ডায়মান। তো যেখানে যে ভূমির উপর দণ্ডায়মান আছে আয়তাকার ঘনবস্তুটি, ওইটার ক্ষেত্রফল হচ্ছে 48 বর্গমিটার। ওইটা হলো 48 বর্গমিটার। অর্থাৎ আমি যদি এই ক্যালকুলেটরটাকে, এটাকে যদি আমরা আয়তাকার ঘনবস্তু মনে করি, তো এই আয়তাকার ঘনবস্তু, আর এটা হচ্ছে একটা ভূমি, এটার উপর দণ্ডায়মান আছে, তার মানে এই জায়গাটুকুর উপর দণ্ডায়মান আছে, তার মানে এই জায়গাটুকুর ক্ষেত্রফল হচ্ছে 48 বর্গমিটার। তো দৈর্ঘ্য প্রস্থ যে ভূমির উপর দণ্ডায়মান আছে, এটার দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা জানি না। আমরা ধরে যদি নেই যে দৈর্ঘ্য এ এবং প্রস্থ বি, তাহলে এইটুকুর ক্ষেত্রফল হচ্ছে 48 বর্গমিটার, আর এইটুকুর ক্ষেত্রফল হবে এবি, দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ এবি হবে 48 বর্গমিটার, অর্থাৎ এবি সমান 48 হবে। এইভাবে আমরা সমাধানটা করার চেষ্টা করব। তো দেখো, আমরা ধরে নিব যে আয়তাকার ঘনবস্তুটির দৈর্ঘ্য এ, প্রস্থ বি, উচ্চতা সি ধরে নিব। ধরি আয়তাকার ঘনবস্তুটির দৈর্ঘ্য এ,
প্রস্থ বি, উচ্চতা সি, উচ্চতা সি, আর যেহেতু উচ্চতার মান দেওয়া আছে 3 মিটার, 3 মিটার, তার মানে সি এর মান হবে 3 মিটার। আচ্ছা, এখন ওই আয়তাকার ঘনবস্তুটি যে ভূমির উপর দণ্ডায়মান, যেটা আমি দেখাইলাম যে দৈর্ঘ্য যদি এ হয়, প্রস্থ যদি বি হয়, দৈর্ঘ্য এবং প্রস্থ, তার মানে ক্ষেত্রফল হবে এ বি, অর্থাৎ এ বি সমান আমরা লিখতে পারবো 48। আমরা লিখতে পারবো, আমরা লিখব কি যে ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল হলো 48 বর্গ মিটার। তো ভূমির ক্ষেত্রফল এখানে দেওয়া আছে কিন্তু 48 বর্গ মিটার। 48 বর্গ মিটার ক্ষেত্রফল বিশিষ্ট ভূমি, ভূমির উপর। এই জন্য আমরা এই ক্ষেত্রফলের জায়গায় লিখব এ বি সমান 48। এটাকে দিলাম 1 নম্বর সমীকরণ। আচ্ছা, এরপরে আসো যে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 13 মিটার। ওই আয়তাকার ঘনবস্তুটির কর্ণের দৈর্ঘ্য, ওই কথাটাই লিখব আমরা। এবং ঘনবস্তুটির কর্ণের দৈর্ঘ্য কত আছে? 13 মিটার। আচ্ছা, এখন ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য সূত্র আমরা কি জানি? √a² + b² + c², অর্থাৎ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার, a² + b² + c² ইকুয়াল 13। এটা আমরা লিখতে পারি। এখন দেখো, এই রুটকে ভ্যানিশ করার জন্য উভয় পক্ষে বর্গ করব। a² + b² প্লাস, যেহেতু সি এর মান দেওয়া আছে, সি এর জায়গায় সি এর মান বসাই দেব আর বর্গ করব। কি করলাম? সাইড নোট দিচ্ছি, বর্গ করে, তো স্কয়ার রুট কাটা যাবে, থাকবে a² + b² + 3 × 9, 13 স্কয়ার করলে 169, বা a² + b² ইকুয়াল 9কে ডানে নিয়ে যাব, -9, বা a² + b² ইকুয়াল 160 মানে 160। আচ্ছা, এটা আমাদের কাজে লাগবে। এটাকে একটা সমীকরণ দিয়ে রাখি, 2 নম্বর সমীকরণ দিলাম। তো a² + b² সূত্র আমরা কি জানি? a + b² - 2ab ইকুয়াল 160। এদিকে আসি, বা a + b² - 2 × ab। এবির জায়গায় আমরা এবির মান 48 বসাইতে পারি। 48 ইকুয়াল 160, 160, বা a + b² একসাথে কাজ করব দুইটা,
লাইন কমে যাবে, তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেল, মানে এই দুইটা সংখ্যার গুণফলটাকে আমি সমান চিহ্নের ডানে নিয়ে যাচ্ছি, এই দুইটা সংখ্যার গুণফল সমান চিহ্নের ডানে নিয়ে যাচ্ছি, মাইনাস ছিল প্লাস হয়ে গেল। 48 আর 2 গুণ করলে 8 দুগুণী 16, হাতে হলো 1, 4 দুগুণী 8 আর 1 9, 96 বা a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল, যোগ করলে হবে 6, 9 আর 6 15, হাতে হইল 1, 11 কে 2, 256। এই দিকে লিখি, স্কোয়ার ডান দিকে নিয়ে যাব, কি হবে রুট হয়ে যাবে, অর্থাৎ a প্লাস বি ইকুয়াল রুট ওভার 256 বা a প্লাস বি ইকুয়াল 256-এর বর্গমূল কত আসবে আমরা একটু ক্যালকুলেশন করি। রুট ওভার 256, 16, এটাকে দিলাম 3 নম্বর সমীকরণ, 3 নম্বর সমীকরণ। আচ্ছা, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ঘনবস্তুটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করা, মানে কিভাবে আমরা ওই ঘনবস্তুটির দৈর্ঘ্য এবং প্রস্থ পাবো। তো দেখা যাচ্ছে এই সমীকরণে পাইলাম a প্লাস বি ইকুয়াল 16, a প্লাস বি পাইছি। তো এখান থেকে যদি আমরা এই 2 নম্বর সমীকরণটা নিয়ে যদি আবার আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত করি, প্লাস থেকে মাইনাসের যেটা ছিল যে a মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, তখন a মাইনাস বি পাবো, আমরা a মাইনাস বি পাবো। তাহলে a মাইনাস বি আর a প্লাস বি তো পাইছি, সমীকরণ দুইটা যোগ বা বিয়োগ করলে আমরা কিন্তু a এবং b এর মান পেয়ে যাব। এই কারণে আমরা কি করব, এই সমীকরণটা নিব 2 নং হতে, 2 নং সমীকরণ হতে। দুই নং হতে ছিল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 160 বা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল 160, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 48 160, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল, একসাথে করতেছি, এই দুটো সংখ্যার গুণফলকে ডানে নিয়ে আসবো, প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, 48 দুগুণা 96 বা a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল 6 4 10, 9 10, 6 0 64, বিয়োগফল 64 পাইলাম, a মাইনাস বি ইকুয়াল রুট 64, a মাইনাস বি ইকুয়াল 8, 64-র বর্গমূল 8, এটাকে দিলাম 4 নম্বর সমীকরণ, 4 নম্বর সমীকরণ। এখন আমরা 3 এবং 4 নং সমীকরণ যোগ করব, যোগ করলে কি হবে, মাইনাস বি প্লাস বি কাটা যাবে, এ থাকবে, এর মান পেয়ে যাব আমরা। তো সেই কাজটাই করব আমরা এখন, যে 3 ও 4 নং সমীকরণ যোগ করি, এটুকুর প্রয়োজন নাই। তিন ও 4 নং সমীকরণ যোগ করব 3 এবং 4 নম্বর সমীকরণ। আচ্ছা, এখন a প্লাস বি ইকুয়াল 16, সরি, a প্লাস বি ইকুয়াল 16 আর a মাইনাস বি ইকুয়াল 8, 2a ইকুয়াল 8 6 14 24 বা a ইকুয়াল 24 ডিভাইডেড বাই 2, 2 ডানে গেলে ভাগ হয়ে যাবে, a ইকুয়াল 12 দুগুণী 24, এর মান 12 পাইলাম, তার মানে বোঝা গেল ঘনবস্তুটির দৈর্ঘ্য হবে 12 মিটার। আচ্ছা, আমরা এখন এর মান যদি
যে কোনো একটা সমীকরণে বসাই 3 অথবা 4, তাহলে কি পাবো? বি এর মান পাবো। এরপরে যে কাজটা করতে হবে, লিখতে হবে এ এর মান 3 নং সমীকরণে বসাই। এ এর মান 3 নং এ বসাই। এর জায়গায় এর মান বসাবো 12 প্লাস বি ইকুয়াল 16, বা বি ইকুয়াল 16। 12কে ডানে নিয়ে গেলে হবে -12, বা বি ইকুয়াল 12 4 16 4। তো এখন আমরা লিখতে পারবো যে ঘনবস্তুটির দৈর্ঘ্য 12 মিটার এবং প্রস্থ 4 মিটার। অতএব ঘনবস্তুটির দৈর্ঘ্য 12 মিটার ও প্রস্থ 4 মিটার। এই হলো অ্যান্সার। তো আশা করছি তোমরা এটাও বুঝতে পেরেছো। আমরা এখন চলে যাব গ প্রশ্নে। গ প্রশ্ন ছিল যে ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্যকে বাইরের ব্যাস, মানে একটা লোহার পাইপ তৈরি করা হবে, ওই পাইপের বাইরের ব্যাস হবে আয়তাকার ঘনবস্তুটির কর্ণের দৈর্ঘ্যের সমান, আর ভিতরের ব্যাস হবে ওই ঘনবস্তুটির উচ্চতার সমান। মানে এই হচ্ছে একটা পাইপ, মনে করো এটা পাইপ, এটা হলো ভিতরের ব্যাস, এটা এরকম আর কি। তো এটা কিন্তু লোহা, এটা হলো লোহা, আর ভিতরে কিন্তু ফাঁপা, এটা হলো লোহা আর ভিতরের অংশটা ফাঁপা আছে। তো এই যে ভিতরের ব্যাস, এটাকে যদি আমরা কেন্দ্র মনে করি, ভিতরের ব্যাস হলো এটা, আর বাইরের ব্যাস একবারে উপর থেকে নিচ পর্যন্ত, এটা হচ্ছে বাইরের ব্যাস। তো এই বাইরের ব্যাস হলো ওই ঘনবস্তুটির কর্ণের দৈর্ঘ্যের সমান। তো আমরা গ প্রশ্ন আমরা সরাসরি যদি লিখি, বা তুমি আগে লিখতে পারো যে ঘনবস্তুটির কর্ণের দৈর্ঘ্য 13 মিটার এবং ঘনবস্তুটির উচ্চতা হলো 3 মিটার। তারপরে তুমি লিখতে পারো যে শর্তানুযায়ী পাইপের বাইরের ব্যাস 13 মিটার এবং ভিতরের ব্যাস 3 মিটার। অথবা আমরা ধরে নিয়ে তো দেখো আমরা লিখব, আচ্ছা ওইটাই লিখি আগে, যে ঘনবস্তুটির কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য হলো কত? 13 মিটার। এবং উচ্চতা 3 মিটার। উচ্চতা 3 মিটার। এখন বিষয়টা হলো কি, যে এখানে কিন্তু আছে প্রতি ঘন সেন্টিমিটার লোহার ওজন। ঘন সেন্টিমিটার যেহেতু আছে, তো সেহেতু আমাদেরকে বুঝে নিতে হবে যে এই মিটারকে সেন্টিমিটার করতে হবে, মিটারকে সেন্টিমিটার। তো এই 13 মিটারকে যদি আমরা সেন্টিমিটার করি, তাহলে কি করতে হবে? 100 সেন্টিমিটার 1 মিটার, 13কে 100 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 13 × 100 ইকুয়াল 1300 সেন্টিমিটার। আর এই 3 মিটারকে
3 ইন্টু 100 300 সেন্টিমিটার। কর্ণের দৈর্ঘ্য হইল 13 সেন্টিমিটার, উচ্চতা হইল 300 সেন্টিমিটার। আচ্ছা, আর পাইপের উচ্চতা হবে, এই যে প্রশ্নের মধ্যে দেওয়া আছে, এই পাইপের উচ্চতা মানে এই যে এটা হলো 5 সেন্টিমিটার, উচ্চতাটা এটা হলো 5 সেন্টিমিটার। তো এখন আমরা লিখব শর্তানুযায়ী, মানে শর্ত যেটা দিছে প্রশ্নে সেই শর্ত অনুযায়ী, শর্তানুযায়ী পাইপের বাইরের ব্যাস, শর্তানুযায়ী পাইপের বাইরের ব্যাস হবে ওই কর্ণের দৈর্ঘ্যের সমান, মানে 1300 সেন্টিমিটার, 1300 সেন্টিমিটার, 1300 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে, মানে বাইরের ব্যাসার্ধ, এটাকে বড় হাতের আর ধরি, 1300 ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ 2 দ্বারা ভাগ, 1300কে 2 দ্বারা ভাগ করলে কত হবে, 6 দুগুণী 12, 13, 1 5 10, 5 দুগুণী 10, 650 সেন্টিমিটার, 650 সেন্টিমিটার। আর পাইপের বাইরের ব্যাস, পাইপের ভিতরের ব্যাস, পাইপের ভিতরের ব্যাস হলো 300 সেন্টিমিটার, অতএব ব্যাসার্ধ ছোট হাতের আর ধরলাম, এটাকে 300 ভাগ 2 সমান কত হবে, 150 সেন্টিমিটার, 150 সেন্টিমিটার ভিতরের ব্যাসার্ধ। আর পাইপের উচ্চতা উচ্চতাকে সাধারণত আমরা কি এইচ ধরি, 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। এই হচ্ছে মোটামুটি তথ্য। এখন কি করতে হবে, যে কোনো একটা সাইডকে নিয়ে যদি তুমি কল্পনা করো, চিন্তা করো যে পাইপের এটা হলো ভিতরের ব্যাস আর এটা হলো বাইরের ব্যাস। তো আমরা যদি এই বাইরের ব্যাস বলতে এটাকে যদি কেন্দ্র মনে করি, তো এই যে বাইরের পরিধি আর হচ্ছে ভিতরের পরিধি, বাইরের পরিধি থেকে যদি আমরা ভিতরের পরিধি মাইনাস করি, বিয়োগ করি, তাহলে কিন্তু এই দুই পরিধির মাঝখানের এটা তো লোহা, এই লোহা দিয়েই তো পাইপ তৈরি হয়েছে, এই লোহার এই অংশটা আমরা পেয়ে যাব, এর আয়তনটা পেয়ে যাব। তার মানে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ওই পাইপের বাইরের আয়তন বের করতে হবে, আর একবার পাইপের ভিতরের আয়তন বের করতে হবে। বাইরের আয়তন থেকে ভিতরের আয়তন মাইনাস করলে, বিয়োগ করলে আমরা ওই পাইপে ব্যবহৃত লোহার আয়তন পেয়ে যাব। তো এখন কাজটা কি করতে হবে, আমরা লিখব যে অতএব পাইপের বাইরের আয়তন, অতএব পাইপের বাইরের আয়তনের সূত্র হলো পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। এটা বাইরের যেহেতু, এই জন্য এই ব্যাসার্ধ বড় হাতের, ভিতরের যখন বের করব তখন ব্যবহার করব আমরা ছোট হাতের আর, ওইটাকে আমরা ধরছি ছোট হাতের আর। আচ্ছা, পায়ের মান হলো 3.1416 ইন্টু আর এর মান হচ্ছে বড় হাতের আর যেটা, সেটা হলো 650 সেন্টিমিটার, 650
ইন্টু এইচ হলো 5। এখন গুণ করব আমরা, গুণফল কত আসবে? 3.1416 ইন্টু এটা তো স্কোয়ার, এটা স্কোয়ার ছিল, এই জন্য এই আর এর মানের উপরে স্কোয়ার দিতে হবে। 650 স্কোয়ার ইন্টু 5 ইকুয়াল 66330 অর্থাৎ একক দশক শতক হাজার অযুত লক্ষ 66,36,330 ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার। এটা পাইলাম আমরা কি পাইপের বাইরের আয়তন। এখন বের করব একইভাবে পাইপের ভিতরের আয়তন বের করব, আমরা পাইপের ভিতরের আয়তন বের করব। তো এটা প্রয়োজন নাই, মুছে ফেললাম। তো এখন বের করব আমরা পাইপের ভিতরের আয়তন। পাইপের ভিতরের আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ। পাইয়ের মান 3.1416 ইন্টু আর এর মান 150 সেইখানে, এর উপরে স্কোয়ার ইন্টু এইচ এর মান 5 সেন্টিমিটার। আচ্ছা, এখন ক্যালকুলেশন করি। 3.1416 ইন্টু 150 স্কোয়ার ইন্টু 5 ইকুয়াল 353430। 353430 353430 হ্যাঁ, কত পাইলাম আমরা? একক দশক শতক হাজার অযুত লক্ষ 3,53,430 ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার। আচ্ছা, এখন কি করব? এই যে বাইরের আয়তন থেকে, পাইপের বাইরের আয়তন থেকে ভিতরের আয়তন বিয়োগ করে দিব। আচ্ছা, একক দশক শতক হাজার অযুত লক্ষ 66,36,330 ছিল। আচ্ছা, এখন আমরা লিখব অতএব পাইপে ব্যবহৃত লোহার আয়তন, লোহার আয়তন কালি শেষ হয়ে গেল নাকি? 6630 মাইনাস এটা 353430 ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার। আচ্ছা, এটা এখন আমরা বিয়োগ করব। 6630 মাইনাস 353430 ইকুয়াল 6283,200 আচ্ছা, একক দশক শতক হাজার অযুত লক্ষ 62,83,200 ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার। আচ্ছা, আমরা পাইলাম পাইপে ব্যবহৃত লোহার
আয়তন। এখন বলছে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন হলো 7.2 গ্রাম, প্রশ্নে দেওয়া আছে। তো আমরা লিখব 1 ঘন সেন্টিমিটার, 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম। আচ্ছা, 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন যদি 7.2 গ্রাম হয়, তাহলে এই এত ঘন সেন্টিমিটার লোহার ওজন কত গ্রাম হবে সেটা বের করব। 6283200, এত ঘন সেন্টিমিটার লোহার ওজন বেশি হবে, অর্থাৎ 7.2 ইন্টু এটা 6283200। আচ্ছা, এখন আমরা এটা ক্যালকুলেশন করব যে কত আসে। সেভেন পয়েন্ট টু ইন্টু 6283200 ইকুয়াল 45239 040 এত গ্রাম। এখন আমরা যদি এটাকে কিলোগ্রামে প্রকাশ করি তাহলে কি হবে, 1000 দ্বারা ভাগ হবে। ভাগ 1000 করলে কত আসবে, 4523239.04 কিলোগ্রাম এটা আসবে। এইটাই হচ্ছে ওই পাইপের লোহার ওজন। পাইপের লোহার ওজন এত কিলোগ্রাম অথবা এত গ্রাম। তো আশা করছি সম্পূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান বুঝতে পেরেছ। তো আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।